আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, নতুন কোনো তদন্ত কমিশন নয়, তবে যথাযথ বিচারের অঙ্গীকার। নবনিযুক্ত 5 সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ, ডেঙ্গু মোকাবেলা করে নগরবাসীকে স্বস্তি দেওয়ার প্রতিশ্রুতি। সঙ্গীতে দক্ষিণ এশিয়ার বড় আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বগুড়ার মোমো ইনে 7 এপ্রিল, এক মঞ্চে সব শাখার সঙ্গীত শিল্পীরা। জলবায়ু সহনশীলতা বাড়াতে ইস্টার্ন ব্যাংক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সমঝোতা স্মারক সই, এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে আশা। এবং নিজের 1 বছরের অর্জনকে যুগের সেরা পরিবর্তন বলে ট্রাম্পের দাবি, স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে অর্থনীতি, অভিবাসন নীতি ও সামরিক শক্তি বৃদ্ধির উল্লেখ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। পিলখানা হত্যাকাণ্ডের 17 বছর পূর্তিতে জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে আর কোনো তদন্ত কমিশন হবে না, তবে এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে। চকর মালিথা জানাচ্ছেন। জাতীয় শহীদ সেনা দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল 10টার কিছু পরে বনানী সামরিক কবরস্থানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর কিছুক্ষণ পরে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের কবরস্থানের কাছাকাছি এসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সাথে নিয়ে দাঁড়ান প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় তখন। এরপর শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। বিসমিল্লাহির রহমানির রহিম। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে করা হয় মোনাজাত। আমাদের নেক আমল সমূহের সওয়াব বহুগুণ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর পর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর 3 বাহিনী প্রধান একসাথে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে। আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং শহীদ পরিবারদের, এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। নির্মম এই হত্যাকাণ্ডের দীর্ঘ 17 বছর পরে এই প্রথম দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে শ্রদ্ধা জানালেন নিহত সেনা কর্মকর্তাদের কবরে। প্রিয়জনকে ফিরে না পেলেও রাষ্ট্রের এই সম্মানে কিছুটা সন্তুষ্ট নিহতের স্বজনরা। সামরিক কবরস্থান থেকে চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
এছাড়া বিএনপির পক্ষ থেকে পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন করে কথা বলেন তিনি। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করে চলে যাওয়ার পর শ্রদ্ধা জানায় বিএনপি। সে সময় বিএনপি মহাসচিবের সাথে দলের নেতারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল। এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। দায়িত্ব গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ, গাজীপুর ও সিলেট এই 3 সিটি কর্পোরেশনের প্রশাসক। শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব গ্রহণ করতে পারেননি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক। এর আগে রোববার এক প্রজ্ঞাপনে ঢাকা সহ 6 সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয় সরকার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সকাল 9টায় নারায়ণগঞ্জ 5 আসনের এমপি আবুল কালাম সহ জেলা ও মহানগরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগর ভবনে প্রবেশ করেন নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী তাকে স্বাগত জানান। পরে নির্ধারিত কক্ষে অফিস শুরু করেন তিনি। 60 দিনের একটা কর্মসূচি হাতে নিব এবং সেই কর্মসূচির মাধ্যমে ন্যূনতম যে সমস্যাগুলি, এই যে রাস্তাঘাট ভাঙা, এই সমস্যাগুলি সমাধান করব। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার কাজে যোগ দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা নিশ্চিত করে গাজীপুরকে পরিচ্ছন্ন নগরী ও সবুজায়নের মাধ্যমে ক্লিন ও গ্রিন সিটি হিসাবে গড়ে তুলতে চান তিনি। নাগরিক সেবাটা আমাদের এই গাজীপুরবাসী পান, তার জন্য আমি আমার এই সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে আজকেই আলোচনা করে এটাকে দ্রুত কার্যক্রম গ্রহণ করার জন্য আমি কার্যক্রম গ্রহণ করব। সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী দুপুরে আনুষ্ঠানিকভাবে সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করলাম এবং শাহপরান জিয়ারত করে আমার অফিসে কাজ শুরু করব। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর একই বছরে 19 আগস্ট দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। চলতি বছরের 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করে। 22 ফেব্রুয়ারি দেশের 6টি সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শুধু নির্বাচন বা বিরোধী জোট নয়, মাঠের রাজনীতিতেও জামায়াতের সাথে যুগপথভাবে কাজ করবে এনসিপি। তিনি বলেন, মাঠের বাস্তবতায় জনগণের চাওয়া পাওয়ার পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে নির্বাচনও একসাথে করতে পারেন তারা। আর জামায়াতে ইসলামী বলছে, রাজনৈতিক ঐক্য ও স্থানীয় নির্বাচন কিভাবে হবে তা 11 দলীয় জোটের শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেবেন। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করে, ফলে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামের সঙ্গে শুধু নির্বাচনে জোট করার ঘোষণা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। যদিও এই জোটে যাওয়া নিয়ে এনসিপির ভেতরে সমালোচনা তৈরি হয়। পদত্যাগ করেন কেন্দ্রীয় অনেক নেতাকর্মী। ঐক্য অটুট রেখে নির্বাচনে 77 আসন পায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট, আর এর মধ্যে এনসিপি পায় 6টি আসন। এই সাফল্যে নির্বাচনী ঐক্য এখন রাজনৈতিক ঐক্যের দিকে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক। আমাদের জায়গা থেকে যেমন আমাদের সাংগঠনিক বিস্তারে কাজ করব, আমাদের যে আদর্শ ভিত্তিক যে জায়গাটা আমাদের পার্টির, সেই জায়গাতেও আমরা আলাদাভাবে কাজ করব। কিন্তু যখন একসাথে জোটের প্রসঙ্গ আসবে, যখন বিরোধী দলের প্রসঙ্গ আসবে, তখন আমাদের শুধু সংসদের না, বরং মাঠের লড়াইটাও একসাথে হবে। মাঠের বাস্তবতায় ও জনগণের চাওয়া পাওয়ার পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে নির্বাচনে একসাথে অংশ নেওয়ার কথা জানান সার্জিস আলম। আগামী যে নির্বাচন, স্থানীয় নির্বাচনগুলো যখন হবে, তখনও এটা 11 দলীয় জোট একসাথে হবে কিনা এখনও এটা আলোচনার পর্যায়ে রয়েছে। এটাও এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। যদি মনে হয় আমাদের যে মাঠের বাস্তবতায় জনগণের চাওয়া পাওয়ার প্রেক্ষিতে আমাদের ওই স্থানীয় পর্যায়ের নির্বাচনটাও 11 দলীয় জোট একসাথে করা প্রয়োজন, হয়তো এটাও সেদিকেও যেতে পারে। তবে এ বিষয়ে 11 দলের শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। সংসদ দলের তো একটা রাজনীতি থাকবে,
প্রত্যেকে স্ব অবস্থান থেকে চিন্তা ভাবনা করবে। এখন সামনে স্থানীয় সরকার নির্বাচন, এটা কিভাবে হবে সেটা হয়তো শীর্ষ নেতৃবৃন্দ, আমাদের 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নেবে। স্থানীয় নির্বাচনের জন্য ইতিমধ্যেই দলের তৃণমূলকে সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে জামায়াতে ইসলামী। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। পুলিশের আইজির দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আলী হোসেন ফকির। চ্যানেল আইকে তিনি জানান, ন্যায় বিচার, সুশাসন ও জনগণের আস্থা অর্জন সহ পুলিশের হারানো ইমেজ ফেরাতে সম্ভব সব কিছু করবেন তিনি। এনামুল কবির রূপমের রিপোর্ট। মোহাম্মদ আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের 15তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। আওয়ামী লীগ সরকার আমলে রাজনৈতিক কারণে চাকুরি জীবনে প্রথম বরখাস্ত, পরে বাধ্যতামূলক অবসর। গণ অভ্যুত্থানের সরকার এসে চাকুরিতে পুনর্বহাল এবং পদোন্নতি দিয়ে এডিশনাল আইজি। বিএনপি সরকার ক্ষমতা এসে তাকে পুলিশ প্রধান পদে নিয়োগ দেয়। নতুন আইজিপি সকালে পুলিশ সদর দপ্তরে আসলে তাকে গার্ড অব অনার দেয়া হয়। আইজিপির দায়িত্ব গ্রহণের পর কথা বলেন চ্যানেল আই এর সঙ্গে। শুধু ইমেজ সংকট না, অপেশাদারও নয়, ন্যায় বিচার, সুশাসন এবং জনগণের আস্থা অর্জনের জন্য বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদের এই সরকার যে আমাকে এখানে বসিয়েছেন, যে আমার উপর আস্থা, সেই আস্থা যাতে আমি ধরে রাখতে পারি সেই জন্য আমি প্রাণপণ চেষ্টা করব। আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রধান মোহাম্মদ আলী হোসেন ফকির আইজিপি হিসেবে বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ দেওয়ার সোয়া 1 ঘন্টার মধ্যে রাজধানীর খিলগাঁওয়ে অপহৃত এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন একটি ভবন থেকে উদ্ধার করা হয় খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডল স্কুলের 9ম শ্রেণীর ছাত্র আফফান সাইদকে। পরে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। তন্ময় মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে স্কুল ছুটির পর খিলগাঁওয়ের জোরপুকুর এলাকা থেকে 9ম শ্রেণীর ওই ছাত্রকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। একটি 7তলা নির্মাণাধীন ভবনে আটকে রেখে তাকে মারধর করে এবং পরিবারের কাছে অপহরণকারীরা 50,000 টাকা মুক্তিপণ দাবি করে। এরপর আফফান সাইদের বাবা তথ্য মন্ত্রণালয়ের কর্মচারী খন্দকার শামীম সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তার ছেলে অপহরণের কথা জানিয়ে কান্নাকাটি করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমকে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিকেল 3:45টার দিকে প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই অভিযান শুরু হয়। পুলিশ প্রথমে কৌশলে অপহরণকারীদের সাথে যোগাযোগ করে মুক্তিপণের টাকা পাঠানোর আশ্বাস দেয় এবং টাকা পাঠানোর নাম্বার জানতে চায়। দর কষাকষির এক পর্যায়ে প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শিক্ষার্থীকে ফেলে পালিয়ে যায়। বিকেল 5টার দিকে খিলগাঁওয়ের ওই নির্মাণাধীন ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। তন্ময় মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। 2025 সালের 21শে জুলাই বেলা আনুমানিক 1:30টা। শোকে নির্বাক গোটা দেশ। দেশি বিদেশি গণমাধ্যমের তখন ব্রেকিং নিউজ, F-7 বিজিআই যুদ্ধ বিমান ভেঙে পড়েছে ঢাকার মাইলস্টোন স্কুলের ওপর। আকস্মিক এমন বিপর্যয় থমকে দেয় পুরো দেশকে। প্রায় 8 মাস পর কেমন আছে সেই ভয়াবহতার শিকার পরিবারগুলো? খোঁজ নিয়েছেন সোমা ইসলাম। আপুর জন্য কি কিনেছো? স্টিকার আর চকলেট। এগুলো কোথায় দিবা? কবরে দি। কিছুতেই ভুলতে পারার মতো নয় সেই দিনটি। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উড্ডয়নের 12 মিনিটের মাথায় ভেঙে পড়ল রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর। নিহত 36 জনের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী। পরিবারগুলো বয়ে চলেছে স্বজন হারানোর স্মৃতি। হাসপুর কি ময়লা ওঠায় না, বেলচার মধ্যে ভরে এরকমের বাচ্চা আমাদের বেলচা দিয়ে ভরে ব্যাগের মধ্যে ভরে ইসের মধ্যে হেলে সিএমএসে নিয়ে রাখছিল। ক্লাস 3-র আনিশা, সে ডাক্তার হতে চেয়েছিল। পুরো বাড়ি জুড়ে তার স্পর্শ লেগে আছে। আমার আনিশার স্মৃতি সব জায়গায় আছে। আনিশা চলে যাওয়ার পর থেকে আমাদের বাসায় আমরা বিরিয়ানি, রোস্ট, এসব পিঠা করি না। গত বছর আমরা 15 রোজায় ওর জন্য শপিং করছি। এবার আমাদের তো আর ঈদ হবে না। 8 মাস পর
মেয়ের স্কুল ব্যাগ খুললেন আনিশার মা। এখনো অক্ষত তার স্কুল ড্রেস। আমরা বের করে মাঝে মাঝে দেখি পায়জামাটা পরিনি। কোনোদিন কোনো কিছু চাইনি, শুধু ওই দিনই চাইতে যে আব্বু আমার জন্য সুসাইড, ওর লাইফে কোনোদিন কিছু চাইনি আমার কাছে। রাজধানীর উত্তরার শেষ প্রান্তে চণ্ডালভোগ এলাকায় আফিয়াদের বাড়ি। মা দাঁড়িয়ে তার কবরের পাশে। আমার আফিয়া এটা, আমার আফিয়া এটা, আমার সোনা বাবা এখানে শুয়ে আছে। আমার ঈদ নাই, আমার বাবাই তো আমার ঈদ ছিল। সমুদ্র বড় ভালোবাসত ক্লাস 3-র আফিয়া। একই স্কুলে পড়তো আফিয়ার বড় ভাই। তার চোখের সামনে ঘটেছে সব। 4 সিঁড়ি নামার পরে আবার পিছনে এভাবে একটু তাকাইছে, তাকায় একটা হাসি দিয়ে আমাকে একটা সালাম দিছে, শেষ কথা। তারপর সে চলে গেছে স্কুলে বাবার সাথে। আর দেখি না। ডিএনএ করার পরে 4 দিন পরে আমাদেরকে দিছে। বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ এত মানুষ নিহত হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিচার চাইছে পরিবারগুলো। এ বিষয়ে নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করছে তারা। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। হিজরি 1447 সালের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা ও সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার সকালে বায়তুল মোকাররম সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক। সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী শরিয়াহ মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী আটা, জব, খেজুর ও পানির এসব পণ্যের যে কোনো একটি বা এর বাজার মূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন। গম বা আটা দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে তা হবে অর্ধ সা বা 1 কেজি 650 গ্রাম। প্রতি কেজি 65 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 110 টাকা। জব দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে তা হবে 1 সা বা 3 কেজি 300 গ্রাম। প্রতি কেজি 180 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 595 টাকা। খেজুর দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করা হলে তা হবে 1 সা বা 3 কেজি 300 গ্রাম। প্রতি কেজি 750 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 2475 টাকা। কিশমিশ দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে তা হবে 1 সা বা 3 কেজি 300 গ্রাম। প্রতি কেজি 800 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 2640 টাকা। পনির দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে তা হবে 1 সা বা 3 কেজি 300 গ্রাম। প্রতি কেজি 850 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 2805 টাকা। আগামীকাল থেকে শুরু হচ্ছে অমর 21শে বইমেলা 2026। বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বইমেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই ও মবের বিষয়ে সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। সুলতানা হিমুর রিপোর্ট। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে আগামীকাল দুপুর 2টা থেকে শুরু হচ্ছে অমর 21শে বইমেলা 2026। মেলা আয়োজনকে ঘিরে এই মুহূর্তে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের বইমেলায় থাকছে না কোনো প্যাভিলিয়ন, অংশ নিচ্ছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। সোহরাওয়ার্দী উদ্যানের মাঝামাঝি থাকছে শিশু প্রহর। মেলায় সার্বিক নিরাপত্তা ও মব রোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ক্লোজ সার্কিট ক্যামেরা, প্রায় 300 ক্যামেরার মাধ্যমে মেলার ভিতরে এবং চারপাশে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। এবার টিএসসিওতে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তা অন্যান্য বারের মতো সবসময় বন্ধ থাকবে না। আশেপাশের ট্রাফিক চলাচলের সুবিধার্থে সময়ে সময়ে এই রাস্তা ওপেন করা হবে। ছুটির দিন ছাড়া মেলা দুপুর 2টা থেকে শুরু হয়ে চলবে রাত 9টা পর্যন্ত। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।
7 এপ্রিল বগুড়ার মোমো ইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শুধুমাত্র সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। বিশেষ এই মিউজিক অ্যাওয়ার্ড শোতে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের মতো কিংবদন্তি শিল্পীদের পাশাপাশি থাকবেন জনপ্রিয় সব শিল্পী। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2025 এবারের এই আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সমৃদ্ধ শহর বগুড়ার মোমো ইনের সামনে বিশাল মাঠ জুড়ে। অনুষ্ঠানের সহ আয়োজক তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করা প্রতিষ্ঠান TMSS। মিউজিক অ্যাওয়ার্ড আয়োজন নিয়ে TMSS এর প্রতিষ্ঠাতা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বৈঠক করেন। পরে আরেকটি বৈঠকে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক রাজু আলিম ও TMSS এর উপনির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব আলী খানের সমন্বয়ে দুটি উদযাপন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটা অনেক বড়, শুধু অনুষ্ঠানের কথা হচ্ছে না, অনুষ্ঠানের সাথে এখন আমরা আজকে যেটা বুঝতে পারছি যে TMS নিয়ে মানে আমরা আমাদের সহযোগী হিসেবে সারা বছরই যাতে আমাদের সঙ্গে থাকে, আমরা বিভিন্ন কার্যক্রম আমরা তুলে ধরতে পারি এবং যে ছোটো ছোটো জিনিসগুলোর কথা, ছোটো মানে বড়ো জিনিসগুলো কিন্তু ছোট করে আমাদের খবরে দেয়া বা বিভিন্ন জায়গায় বড় করে দেয়া যে চেষ্টা আমরা করবো। আমি এই অ্যাওয়ার্ড শোটা নিয়ে আমি খুবই আশাবাদী যে খুব সুন্দর হবে। উত্তরবঙ্গে এই জাতীয় অ্যাওয়ার্ড ইতিপূর্বে হয়েছে বলে আমার জানা নাই, তো এটা উত্তরবঙ্গে প্রথম হচ্ছে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এটা অত্যন্ত একটা এমিনেন্ট অ্যাওয়ার্ড। তো এই অ্যাওয়ার্ডের সঙ্গে TMSS সংযুক্ত হতে পেরেছে, এর জন্য আমি অত্যন্ত আশাবাদী এবং গর্ববোধ করছি। TMSS এবং চ্যানেল আই উভয়ই প্রতিষ্ঠানেরই উদ্দেশ্যটা মহৎ এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য। ফলে চ্যানেল আইয়ের সাথে আমরা এই জায়গায় কাজ করতে পেরে আমরা অনেক আনন্দিত। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ জানান, এবারের মিউজিক অ্যাওয়ার্ডকে ঘিরে রয়েছে নানা পরিকল্পনা ও প্রত্যাশা। বগুড়া এবং তার এই ঐতিহ্যগুলোকে তুলে ধরা এবং এই সুবিধাগুলোকে তুলে ধরা, এই অঞ্চলের মানুষকে তুলে ধরা, সেই কারণে এবার আমরা 2025-এ যে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সেটার স্থান নির্ধারণ করেছি এই মোমো ইনের ঠিক সামনের এই সবুজ প্রান্তরটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা বগুড়া উত্তরাঞ্চলের একটা কেন্দ্র, এখন একটা কেন্দ্রে পরিণত হয়েছে। সেদিক থেকে একটা জিওগ্রাফিক্যাল ভ্যালু এটার আছে। সব কিছু মিলিয়েই এবারকার মিউজিক অ্যাওয়ার্ড এখানে করব। এখানকার মানুষরা দেখবেন, এখানকার সিভিল সোসাইটি, এখানকার জনগণ সবাই মিলে একটা আনন্দদায়ক একটা অনুষ্ঠান হবে এখানে। 2004 সাল থেকেই সঙ্গীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান হিসেবে অনুষ্ঠিত হচ্ছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। সঙ্গীতের সব শাখার শিল্পীদের এক মঞ্চে দেখা যায় কেবল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডেই। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, বগুড়া। ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ করছে সরকার। ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকদের নিয়ে রাজধানীর মশক নিধন ও ঔষধের কার্যকারিতা পরীক্ষা ও কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। আক্তার হোসেন জানাচ্ছেন, রাজধানীসহ সারা দেশে বেড়েছে মশার উপদ্রব, বেড়েছে মশাবাহিত রোগের ঝুঁকি। দায়িত্ব গ্রহণ করেই রাজধানীর মশা নিধন কার্যক্রম ও ওষুধের কার্যকারিতা পরীক্ষা করে দেখেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকরা। রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটির মশক নিধন কার্যক্রম পরিদর্শন ও ওষুধের কার্যকারিতা পরীক্ষা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী MA মুহিত বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে মশা নিধন কার্যক্রম গতিশীল করা হবে। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে গতিশীল করার জন্য আমরা সরেজমিনে এসেছি যে এখানে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেগুলোর মান যেন ভালো থাকে সেটা নিশ্চিত করা এবং সমস্ত টিমকে গতিশীল করার একটা প্রচেষ্টা, এবং আমরা সমন্বিত একটা কর্মপন্থা নিয়েই কাজগুলো পেয়ে গেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গতকালকে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় থেকে এবং সিটি কর্পোরেশন প্রভাষকদেরকে উনি করা নির্দেশ দিয়েছেন, অন্ততপক্ষে যার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার জন্য। উনি একটা আধুনিক বাসযোগ্য নগর চায় এবং উনি জনগণের কাছে সেটা প্রতিশ্রুতিবদ্ধ
সেই প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়ন করব। রাজধানীর সায়েদাবাদে মশক নিধন কার্যক্রম পরিদর্শন ও ওষুধের কার্যকারিতা পরীক্ষা শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জলে ও স্থলে মশা নিধন ও প্রতিরোধ করা হবে। জলে ও স্থলে মশা নিধন ও প্রতিরোধ করা হবে। আউটসাইড দ্য ওয়াটার এরিয়া, যেটা এখানে সহজে মশার গায়ে ওষুধটা স্প্রে করলে মশার গায়ে পর্যন্ত যেতে হয়, আদারওয়াইজ মশাটা মরে না। যে কারণে আমরা স্থলপথে, যেটা ক্যানেলগুলিতে আমরা স্প্রে করার জন্য ডিঙ্গি এবং স্পিড বোটের ব্যবস্থা করার জন্য গতকাল আমরা ঢাকা সিটির 2টা কর্পোরেশনকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। আমরা আশা করি আজকে থেকে জলে এবং স্থলে দুইখানে আমরা ব্যাপক হারে মশা নিধনের কাজ শুরু করব, যাতে করে আমাদের মশার পরিমাণ আর বৃদ্ধি না পাইতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে কনসার্ন এবং উনি সিরিয়াসলি এই ব্যাপারে আমাদের সবাইকে, যে যেখানে আছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন জনগণকে যত দ্রুত সেবাগুলো দেওয়া যায় সেটার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। মশা নিধন সহ নাগরিক সেবা গতিশীল করতে স্থানীয় জনগণেরও সহযোগিতা চান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নবনিযুক্ত 2 প্রশাসক। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। অদূরদর্শী ও অযাচিত আগ্রাসনে বিপন্ন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রাকৃতিক রক্ষা কবচ রক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সমঝোতা স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং উপকূলীয় পরিবেশ রক্ষায় সংস্থা দুটির যৌথ যাত্রা কার্যকর ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিস্তারিত মোশাহিদ রানীর রিপোর্টে। বর্তমানে পৃথিবী তথা প্রাণ প্রকৃতি বিপন্নের অন্যতম কারণ কার্বন নিঃসরণ। এমন বাস্তবতায় বিশ্বজুড়ে যখন বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণে তাগিদ, তখন জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে বন রক্ষা ও বৃক্ষরোপণে। এমন পরিস্থিতিতে নিরাপদ ধরিত্রী বিনির্মাণে যুগের অধিক দেশ বিদেশে নিরলস কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। তথ্য বলছে, অন্য যে কোনো বনের চেয়ে 5 গুণ বেশি কার্বন শোষণ করে ম্যানগ্রোভ বন। প্রতিনিয়ত বিপন্ন হতে থাকা সুন্দরবনের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণের পাশাপাশি জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তাই যৌথযাত্রা করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকল্পের আওতায় সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বৃক্ষরোপণ ও বিতরণ যেমন হবে, তেমনি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি বৃদ্ধি করা হবে সচেতনতা। Being able to partner with Prakriti or Jiban Foundation, it gives us immense pleasure and pride that together we can make an impact. We are very committed towards sustainable banking, sustainable development, and also taking care of our environment. পরিবেশ বান্ধব প্রকল্পে CSR ফান্ড ব্যবহারের মাধ্যমে গ্রিন ব্যাংকিং ধারণা ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার বিপরীতে সার্বিক সামাজিক ইতিবাচক প্রভাব ও গ্রিন রেটিং বৃদ্ধি পাবে বলে মত EBL ব্যবস্থাপনা পরিচালকের। উই আর প্রাউড অফ ইট। আমরা মনে করি যে আমরা একটা সঠিক পার্টনার সাথে আমরা আজকে হ্যান্ডশেক করতে যাচ্ছি এবং আমি আশা করব যে ভবিষ্যতেও আমাদের যে CSR টিম আছে সেই টিম আপনার সাথে আরও নিবিড়ভাবে কাজ করে আপনাদেরকে আরও সাহায্য করতে পারবে। নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সমাজ ও পরিবেশের প্রতি দায় ও অঙ্গীকার থেকে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। EBL এর যেই ইনিশিয়েটিভ, এই বৃক্ষরোপণের ব্যাপারে খুবই সময়োচিত। আসলে আমাদের ভৌগোলিক যে অবস্থান এবং আমাদের যেই পরিমাণ জমি আছে বাংলাদেশে, সেটা কিন্তু বাড়েনি, সংখ্যা বেড়েছে মানুষের, জমি কমে গেছে, জলাশয় কমে গেছে এবং যার কারণে কিন্তু বৃক্ষ নিধন হয়েছে অনেক। আজকে এখনই এ ব্যাপারে উদ্যোগ না নিই তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু একসময় এই যে অক্সিজেনের বিশাল একটা অভাব হয়ে যাবে। আমরা কোনোরকম পার করলেও আমাদের জীবনটা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একটা দুর্বিষহ অবস্থায় পড়ে যাবে। বায়ু দূষণ, শব্দ দূষণ,
মাটি দূষণ এবং আমাদের এই যে জলাশয়ের দূষণ যদি বলি, সব দূষণের মূল কারণ কিন্তু আমরা। খালি ভাবলেই হবে না, আমাদের সবার হাত এক করতে হবে। ইবিএল যেভাবে এগিয়ে আসলো, ইস্টার্ন ব্যাংক, এই ধরনের উদ্যোগ কিন্তু আমাদের সব জায়গা থেকে সবার কাছ থেকে পেতে হবে। আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে মমতা মিশিয়ে আমরা যখন এগিয়ে আসব, তখনই কিন্তু আমাদের এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। সমাজ ও পরিবেশের টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে প্রাণ প্রকৃতি রক্ষায় স্থান, কাল ও পাত্রভেদে সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগের বিকল্প নেই বলে মত বিশ্লেষকদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে 1 বছরের অর্জনকে এক যুগের সেরা পরিবর্তন হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 ঘন্টা 50 মিনিটের রেকর্ড ভাষণে তিনি মূলত অর্থনীতি, অভিবাসন নীতি এবং ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন। দেশ জুড়ে সফরের সময় যে বার্তাটি প্রায়ই তিনি দেন ভাষণে, সে কথারই পুনরাবৃত্তি করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপোর্টে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। Mr. Speaker, the President of the United States. দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর স্টেট অব দ্য ইউনিয়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে, আগের চেয়ে বড়, আরও ভালো, আরও সমৃদ্ধ এবং যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়ে। সীমান্ত নিরাপত্তা, অর্থনীতির চাঙ্গা অবস্থা এবং অপরাধ দমন সহ অন্যান্য সাফল্য তুলে ধরে ট্রাম্প বলেন, আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে। প্রথা অনুযায়ী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে কংগ্রেসের উচ্চকক্ষ, সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে যৌথ অধিবেশনে ভাষণ দেন ট্রাম্প। চলতি বছরের শেষ দিকে উদযাপিত হতে যাওয়া দেশের 250তম প্রতিষ্ঠা বার্ষিকীর কথা এনে তার শাসনকালে যুগান্তকারী পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন তিনি। বিভিন্ন দেশের ওপর আরোপিত বাড়তি শুল্ক গ্রহণের সিদ্ধান্তকে সঠিক উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশের অর্থনীতিকে আরও মজবুত ও শক্তিশালী করতেই তিনি এ ঘোষণা দিয়েছেন। তবে দুর্ভাগ্যজনকভাবে সুপ্রিম কোর্ট তার এই সিদ্ধান্তকে বেআইনি বলে অভিহিত করেছেন। They have cheated and their policy is so bad that the only way they can get elected is to cheat. ট্রাম্প ভাষণ দিতে শুরু করতেই ইউএসএ স্লোগান দিয়ে ও মুহুর্মুহু করতালি দিতে থাকেন সমর্থকরা। স্টেট অব দ্য ইউনিয়নে ট্রাম্পের 1 ঘন্টা 50 মিনিটের এই ভাষণ এ পর্যন্ত কংগ্রেসে দেওয়া দীর্ঘতম ভাষণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 2000 সালে 89 মিনিট ও 1995 সালে 85 মিনিটের বক্তৃতা দিয়ে রেকর্ড করেছিলেন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি সহ নানা বিষয়ে তার অবস্থান স্পষ্টভাবে উল্লেখ করেন ট্রাম্প। তবে ইরানের সাথে আলোচনার মাধ্যমে সমাধান আশা করেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দর্শক, এবারে বিরতি, আর বিরতির পর যা থাকছে। ফিরে এলাম বিরতির পর। সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, গণভোটের আইনি বাধ্যবাধকতা রয়েছে, জনগণও সেটি অনুমোদন করেছে, তবে বিএনপির শপথ না নেয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনি কাঠামো সঠিক হলে নির্বাচন সুষ্ঠু হয়। বিগত দিনে আইনি কাঠামোর দুর্বলতার কারণেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি। তবে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্বাচনের সুযোগ না দিলে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠত না বলেও মন্তব্য করেন সুজন সম্পাদক। তিনি বলেন, নির্বাচনে কিছু জায়গায় ফলাফলে ব্যত্যয় হলেও পরবর্তীতে রাজনৈতিক দলগুলো তা মেনে নিয়েছে। গণভোটের ব্যাপার তো আমি বলেছি, আমি মনে করি যে এটার মাধ্যমে জটিলতা সৃষ্টি হলো। তো ওই ক্ষমতাসীন দল বলেছে যে তারা পরিপূর্ণভাবে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে পরিপূর্ণভাবে বাস্তবায়নের ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ।
এবং গণভোটে যেটা পাশ হয়েছে তারা এটা বাস্তবায়ন করবে, এটা তারা সুস্পষ্টভাবে বলেছে। তো আমরা অপেক্ষা করতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বাংলাদেশ সহ 40টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা তালিকায় আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বুলগেরিয়া, তাইওয়ান, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, প্যালেস্টাইন, ভিয়েতনাম, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিশর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজেরিয়া, ভারত, হংকং ও জাপানও রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের নির্দিষ্ট রাজ্য বা শহরগুলো সহ মোট 16টি দেশের নির্দিষ্ট অঞ্চলের উপর আংশিক বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বব্যাপী স্বাস্থ্য উন্নয়ন এবং মহামারী সংক্রান্ত আপডেটের সাথে সামঞ্জস্য রেখে ক্ষতিগ্রস্ত দেশের তালিকা নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন ইরানে হামলার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্ক করে বলেছে, বেশ কিছু মার্কিন গণমাধ্যমে খবর হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি দাবি করেছেন, কেন বিশ্বাস করেন ইরান যদি তার শর্তগুলো মেনে না নেয় তবে দেশটির সঙ্গে যুদ্ধে খুব সহজেই জেতা সম্ভব হবে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, 10 দিনের মধ্যে সমঝোতা না হলে তেহরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তবে বৈঠকের আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির উপকূলীয় এলাকায় রেভলিউশনারি গার্ড বাহিনীর সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে চীনের কাছ থেকে সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানালেও ওই ক্ষেপণাস্ত্র সরবরাহের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। পবিত্র রমজান মাসের শুরুতেই বাগেরহাটের সব ধরনের মাছের দাম হঠাৎ করে বেড়ে গেছে। আকার ও প্রকারভেদে প্রতি কেজি মাছ 200 থেকে 400 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। এতে রোজার বাজারে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। এবারে প্রকৃতি সংবাদ। নাব্য সংকটে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদী পানি শূন্য, 2 শতাধিক খাল ও বিল। এতে বিরূপ প্রভাব পড়েছে পরিবেশ ও জীবন জীবিকায়। বছরের পর বছর ধরে এ অবস্থা চলতে থাকলেও সংকট সমাধানে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপই নেয়নি বলে অভিযোগ রয়েছে। এবারে খেলার খবর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। নতুন কোনো তদন্ত কমিশন নয়, তবে যথাযথ বিচারের অঙ্গীকার। নবনিযুক্ত 5 সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ। ডেঙ্গু মোকাবেলা করে নগরবাসীকে স্বস্তি দেওয়ার প্রতিশ্রুতি। সঙ্গীতে দক্ষিণ এশিয়ার বড় আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বগুড়ার মোমোইনে 7 এপ্রিল। এক মঞ্চে সব শাখার সঙ্গীত শিল্পীরা। জলবায়ু সহনশীলতা বাড়াতে ইস্টার্ন ব্যাংক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সমঝোতা স্মারক সই। এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে আশা। এবং নিজের 1 বছরের অর্জনকে যুগের সেরা পরিবর্তন বলে ট্রাম্পের দাবি। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে অর্থনীতি, অভিবাসন নীতি ও সামরিক শক্তি বৃদ্ধির উল্লেখ।
চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।